স্বাগত নিউজ 24 সকাল 10টার সংবাদের সাথে আছি আমি আফসারউদ্দিন। বড় এবং নামী হাসপাতালগুলোয় টিকা নিতে অগণিত মানুষের ভিড়, কিন্তু বাকি হাসপাতালে অনেকটাই ফাঁকা। সব হাসপাতালে টিকা নিতে মানুষকে আগ্রহী করে তুলতে সিটি কর্পোরেশনগুলোকে এগিয়ে আসার আহ্বান আইইডিসিআর এর উপদেষ্টা ডক্টর মুশতাক হোসেনের। আর টিকা কেন্দ্রের বিশৃঙ্খলা ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। 27 জানুয়ারি দেশে প্রথম করোনার টিকা দেওয়া হয়। 7 ফেব্রুয়ারি থেকে শুরু হয় দেশব্যাপী টিকাদান কর্মসূচি। বৃহস্পতিবার একই দিনে 2,04,540 জন টিকা নেন। সারা দেশে এ পর্যন্ত 5 লাখের উপরে মানুষ টিকা নিয়েছেন। নিবন্ধন করেছেন 13.5 লাখের উপরে। শুরুর দিকে নিবন্ধন ও টিকাগ্রহীতার সংখ্যা কিছুটা কম থাকলেও দিন দিন তা বাড়ছে। জাতীয় পরিচয়পত্র নিয়ে টিকা কেন্দ্রে গেলে নিবন্ধন করে সাথে সাথে টিকা নেওয়া যাবে। প্রধানমন্ত্রীর এই ঘোষণার পর 2 দিন ধরে রাজধানীর কয়েকটি হাসপাতালে চোখে পড়ার মতো ভিড় দেখা যায়। কয়েক জায়গায় সৃষ্টি হয় বিশৃঙ্খলাও। এজন্য স্পট রেজিস্ট্রেশনও স্থগিত করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ ও বিশেষজ্ঞদের আহ্বান আগে নিবন্ধন করে পরে টিকা কেন্দ্রে যাওয়ার। রেজিস্ট্রেশনের বিষয়ে অনেকেই কিন্তু অভ্যস্ত নয়। সেই পরিবারের যারা তরুণ সদস্য তারা খুবই প্রযুক্তি ব্যবহারে আগ্রহী হয়, তাদেরকে এই বিষয়ে সহায়তা করতে হবে। ঢাকায় 50টি হাসপাতাল, মাতৃসদন ও ক্লিনিকে টিকা দেওয়া হচ্ছে। সারা দেশে টিকা কেন্দ্রের সংখ্যা 1005টি। অনেকেই বাড়ির কাছে টিকা কেন্দ্র থাকলেও তার নাম জানেন না। অনেকে আবার সব হাসপাতালে যেতে ভরসা পান না। এ বিষয়ে সিটি কর্পোরেশনগুলোকে সব এলাকায় সচেতনতা বাড়ানোর আহ্বান আইইডিসিআর এর উপদেষ্টা ডক্টর মুশতাক হোসেনের। ওয়ার্ড কাউন্সিলরদের সাথে সভা করে সেখানে রেজিস্ট্রেশন সহায়তা বুথ করা এবং সেই ওয়ার্ডের সবচেয়ে কাছে কোন হাসপাতালটা আছে যেখানে টিকা দেওয়া হচ্ছে তাদের সাথে যোগাযোগ রাখা। কেন্দ্রগুলোতে সকাল 8টা থেকে বেলা 2:30টা পর্যন্ত টিকা নিতে পারবে সাধারণ মানুষ। এই প্রতিষ্ঠানগুলি বড়, তার জায়গা আছে, সেজন্য কোটাও বেশি দেওয়া আছে। কিন্তু আমাদেরকে এখন খতিয়ে দেখতে হবে যে ওখানে কোটা বাড়ানো যায় কিনা, ভ্যাকসিন দিতে পারবে কিনা। যদি সম্ভব হয় তাহলে পরে আমরা বাড়িয়ে দিব। শুক্রবার টিকা কার্যক্রম বন্ধ, তবে অনলাইনে নিবন্ধন করা যাচ্ছে 24 ঘন্টায়। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। রাজধানীতে চাহিদার চেয়েও বেশি পানি সরবরাহে সক্ষম ঢাকা ওয়াসা। তবে ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে 70% পানি ভূপৃষ্ঠ বা নদী নালা থেকে সরবরাহ করার মহাপরিকল্পনা হাতে নিয়েছে সংস্থাটি। সেই সাথে পানির মান ঠিক রাখতে এবং সমবন্টনে তৈরি হচ্ছে ডিজিটাল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, যার আওতায় ঢাকাকে 145টি ক্লাস্টারে ভাগ করে নতুন পাইপের মাধ্যমে পানি সরবরাহ করা হবে। নিউজ 24-কে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব তথ্য দেন ওয়াসার 1 যুগ ধরে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে থাকা তাকসিম এ খান। জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। কখনো পানির সংকট, আবার কখনো বা ময়লা পানি সরবরাহের অভিযোগ। রাজধানীতে ওয়াসা নিয়ে তাই অনেকেরই ক্ষোভ। ঢাকায় প্রতিদিন পানির চাহিদা 210 থেকে 245 কোটি লিটার, আর ওয়াসার উৎপাদন ও সরবরাহ ক্ষমতা 265 কোটি লিটার। তবে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে এবার ভূগর্ভস্থ পানির ব্যবহার কমাতে চায় ওয়াসা। সেই লক্ষ্যে 5টি পানি শোধনাগার তৈরি হচ্ছে, জানান ওয়াসার এমডি তাকসিম এ খান। সায়দাবাদ ফেজ 1, আমরা তারপরে তৈরি করি সায়দাবাদ ফেজ 2। তারপরে আমরা পদ্মা নদী থেকে পানি এনে পদ্মা যশোর দিয়ে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, তারপরে এখন চলছে গন্ধবপুর মেঘনা নদী থেকে পানি এনে, এবং যেটা প্রায় আধা বা 30% হয়েছে। আর তারপরে এখনো শুরু হয়নি, কিন্তু শুরু হচ্ছে অচিরেই, সেটা হচ্ছে সায়দাবাদ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ফেজ 3। এবং এই সব কয়টা যখন হয়ে যাবে তখন আমরা 70% আমাদের সারফেস ওয়াটার দিতে পারবো এবং 30% থাকবে আন্ডারগ্রাউন্ড এক্সট্রাকশন। নিউজ 24-এর সাথে একান্ত সাক্ষাৎকারে ময়লা পানি নিয়ে রাজধানীবাসীর ক্ষোভ প্রসঙ্গেও কথা বলেন ওয়াসার এমডি। আমরা যেই জায়গায় পানিটা উৎপন্ন করি সেখানে 100% পানিটা WHO স্ট্যান্ডার্ডে, আপনার যেটাকে আমরা বলি পোর্টেবল ওয়াটার বা সুপেয় পানি। কিন্তু পানি লাইনে আসার পর বিভিন্ন জায়গায় পুরনো লাইন ভাঙা কাটা থাকার কারণে ওই জায়গায় দিয়ে কন্টামিনেশন হয়, অর্থাৎ ময়লা ঢুকে পানিকে দূষিত করে। তা আমাদের স্ট্যাটিস্টিক্স বলছে 90% পানি আমাদের কোনো কন্টামিনেশনে হয় না। মহাপরিকল্পনা অনুযায়ী বিশুদ্ধ পানি সরবরাহে ঢাকাকে এবার 145টি ক্লাস্টারে ভাগ করে ডিজিটাল পদ্ধতিতে পানি বন্টন করবে ওয়াসা। এই 145টা প্রত্যেকটা ডিস্ট্রিক্টই
একটার থেকে আরেকটা হাইড্রোলজিক্যালি আইসোলেটেড এবং একটার ইন পানি এবং আউট পানি কম্পিউটারাইজ সিস্টেমে মেজার করা যায়। কাজেই এই সিস্টেমে এই পাইপলাইনগুলোতে আর কোথাও কোনো ভাঙা টাঙারও সুযোগ নেই এবং এতে পানি কন্টামিনেটেড হচ্ছে না। আমরা 64টা ডিএমএ কমপ্লিট করতে পেরেছি এবং এই 64টা ডিএমএতে কোশ্চেন কালেও এখন আর কোনোদিন পানির কোনো ওই যে কোয়ালিটি নিয়ে প্রশ্ন দেখা যায় না, প্রশ্ন দেখা যাচ্ছে পুরনো যেগুলো আছে। কাজেই সেখানেও আমরা চেঞ্জ করে ফেললে এটাও আর থাকবে না। আগামী 2023-24 সালের মধ্যে এই মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রত্যাশা করেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক। নাম দিলাম ঘুরে দাঁড়াও ঢাকা ওয়াসা। লাকমিনা জসমিন সোমা, নিউজ 24, ঢাকা। রাজধানীর হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত প্রায় 20 কিলোমিটার মেট্রো রেল নির্মাণের কাজ শুরু হয়েছে, যা মেট্রো রেল 5 নামে পরিচিত। চলছে মাটি পরীক্ষার কাজ। এর মধ্যে নিয়োগ হয়েছে পরামর্শ প্রতিষ্ঠানও। উড়াল ও পাতালের সমন্বয়ে এই মেট্রো রেল শেষ হওয়ার লক্ষ্য 2028 সাল। প্লাবন রহমান জানাচ্ছেন বিস্তারিত। সাভার থেকে হেমায়েতপুরের পর গাবতলীর দিকে আসতেই রাস্তার বাঁ দিকে চোখে পড়বে এমন কর্মতৎপরতা। ছোট ছোট ব্যারিকেড দিয়ে চলছে মেট্রো রেল 5-এর কাজ। পুরো রুটের মাটি পরীক্ষা করতেই এমন কর্মযজ্ঞ মেট্রো রেলের সঙ্গে সংশ্লিষ্ট শ্রমিকদের। মাটি পরীক্ষা কাজ চলতেছে এখানে, তাই এখানে আমাদের 9টা রিগে কাজ চলতেছে, তো সামনে আরও রিগ হয়তো বাড়তে পারে। রাজধানীর উত্তর থেকে মতিঝিল পর্যন্ত অংশে দেশের প্রথম মেট্রো রেল বাস্তবায়নের কাছাকাছি। তার পাশাপাশি বাস্তবিক অর্থে কাজ শুরু হয়েছে এই মেট্রো রেল 5-এরও, যে মেট্রো রেল শুরু হবে হেমায়েতপুর থেকে, যাবে মাটির নিচ দিয়ে একেবারে রাজধানীর ভাটারা পর্যন্ত। হেমায়েতপুর থেকে গাবতলী পর্যন্ত অন্তত 9 জায়গায় চলছে মেট্রো রেল 5-এর জন্য মাটি পরীক্ষার কাজ। 20 কিলোমিটার দীর্ঘ এই মেট্রো রেল হেমায়েতপুর থেকে শুরু হয়ে গাবতলী, টেকনিক্যাল, মিরপুর 1, মিরপুর 10, মিরপুর 14, কচুক্ষেত, বনানী, গুলশান 2, নতুন বাজার হয়ে যাবে ভাটারা পর্যন্ত। আমাদের এমআরটি লাইন 5 নর্দার্ন রুট, যেটা থেকে হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত যাবে, এটা আন্ডারগ্রাউন্ডও আছে আবার এলিভেটেডও আছে। এটার ফিজিবিলিটি স্টাডি আমাদের শেষ হয়েছে, এখন সার্ভেগুলো চলছে। অনেকগুলো সার্ভে আমরা একসাথে শুরু করেছি। উড়াল আর পাতাল মিলিয়েই হবে এই মেট্রো রেল, যার মধ্যে আমিনবাজার থেকে নতুন বাজার পর্যন্ত 13.5 কিলোমিটার হবে মাটির নিচ দিয়ে। আর মেট্রো রেল 5-এর শুরু হেমায়েতপুর থেকে আমিনবাজার এবং শেষের অংশ নতুন বাজার থেকে ভাটারা পর্যন্ত মোট 6.5 কিলোমিটার হবে উড়াল সড়ক। পুরো রুটে মাটির উপরে নিচে মিলিয়ে হবে 14টি স্টেশন। যতগুলো সার্ভে করার কথা ছিল এবং স্টাডি করার কথা ছিল সেইগুলি শুরু হয়েছে। আর এটার বেসিক ডিজাইনের কাজটা চলছে, কারণ বেসিক ডিজাইন শেষ করে ডিটেল ডিজাইনে যেতে হবে। এখানে অগ্রগতি 51%। এই মেট্রো রেল নির্মাণে ব্যয় হচ্ছে 41,238 কোটি 54 লাখ টাকা, যার মধ্যে সরকারি তহবিল থেকে 12,121 কোটি এবং জাইকার ঋণ থেকে 29,117 কোটি টাকা ব্যয় হবে। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। এবার ফেব্রুয়ারি মাস নিয়ে আমাদের বিশেষ আয়োজন, আমার 21 আমার ভাষা। অনেকেই ভুলভাবে বাংলা উচ্চারণ করেন, যা শ্রুতিকটু। অনেক শিক্ষিত ব্যক্তির উচ্চারণে রয়েছে আঞ্চলিকতার টান। শুদ্ধ উচ্চারণ শেখাতে শিক্ষা মন্ত্রণালয় ও বিভিন্ন ভাষাভিত্তিক প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান কবি নুরুল হুদার। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। যারা আবৃত্তি করেন তারা শুদ্ধ উচ্চারণে কথা বলতে পারেন। তাদের কবিতা পাঠ থেকে অনেকে উচ্চারণ শেখেন। উচ্চারণ শেখায় বিভিন্ন সংগঠনও। 90-এর দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক বাক শিল্পাচার্য নরেন বিশ্বাস বাংলা উচ্চারণ নিয়ে বিশেষ কাজ করেন। তার উচ্চারণ শিক্ষা সংক্রান্ত অডিও রেকর্ড বাংলা উচ্চারণ শিখতে কার্যকর। তবে বাংলা একাডেমি সহ আরও কয়েকটি প্রতিষ্ঠানকে উচ্চারণ শিক্ষার ক্ষেত্রে আরও বেশি এগিয়ে আসার আহ্বান কবি নুরুল হুদার। প্রফেসর নরেন বিশ্বাস, যাকে আমরা আচার্য নরেন বিশ্বাস বলি, তিনি একেবারে সূত্র তৈরি করলেন। আর তৎকালে সেই সময় ওয়াহিদুল হক সহ আর যারা আবৃত্তি এবং চর্চার ক্ষেত্রে অগ্রণী ছিলেন, তারা আবৃত্তি চর্চার স্বার্থেই প্রমিত বাংলা উচ্চারণের একটা নিয়মকানুন তৈরি করলেন এবং বাংলা একাডেমি সেটা গ্রহণ করলো। বাংলা একাডেমি উদ্যোগ নিয়েছে, আর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এবং ভাষা ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয়, এইসব জায়গা থেকে উদ্যোগ নেওয়া যেতে পারে।
নোয়াখালী, কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট, বরিশাল সহ দেশের বিভিন্ন অঞ্চলের উচ্চারণ ভিন্ন, শব্দেও রয়েছে ভিন্নতা। আঞ্চলিকতা কাটিয়ে বাংলার শুদ্ধ উচ্চারণ অনেকেই সহজে করতে পারেন না। আদিবাসীদের আছে আবার ভিন্ন ভিন্ন ভাষা, তাই সঠিক উচ্চারণ শেখাতে শিক্ষাক্ষেত্রকে বিশেষ ভূমিকা রাখার আহ্বান 21শে পদকে ভূষিত এই কবির। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনেই আছে সব প্রাইমারি বিদ্যালয়। এটা প্রাইমারি লেভেল থেকে উচ্চারণ যদি ঠিক করা না হয় তাহলে হবে না। নুরুল হুদা আরও বলেন, ব্যাকরণবিদ পাণিনির শিক্ষায় ধ্বনিতত্ত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে। উচ্চারণ স্থান হিসেবে রয়েছে 8টি স্থানের কথা। কবি আরও বলেন, শুরুতে একটু কঠিন মনে হলেও উচ্চারণ স্থান জানলে সঠিক উচ্চারণ করা কেবল সময়ের ব্যাপার। পৃথিবীর অন্য কোনো ভাষার মধ্যে এই পাণিনির মতো এত বড় পণ্ডিতকে আমরা দেখতে পাই না। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। সংবাদের ইচ্ছে একটা বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। ব্যাংক খাতে খেলাপি ঋণ প্রায় 6,000 কোটি টাকা কমে আসলেও স্বস্তিতে নেই ব্যাংকাররা। করোনা মহামারীর কারণে ঋণ আদায়ে বছরব্যাপী ছাড় দেওয়ার ফলে আটকে গেছে বড় অঙ্কের অর্থ। এজন্য নতুন বছরের শুরু থেকেই ঋণ আদায়ে উঠে পড়ে লেগেছে ব্যাংকাররা। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ ব্যাংক যা হিসেব দিচ্ছে, বাস্তবে খেলাপি ঋণ ঢের বেশি। হিসেবের মারপ্যাচ দূরে রেখে তাদের পরামর্শ ঋণ আদায়ে এক হয়ে কাজ করার। সুলতান আহমেদের রিপোর্ট। কমেছে খেলাপি ঋণ, এমন খবর নিঃসন্দেহে স্বস্তির। তবে বাস্তবতা ভিন্ন। করোনা মহামারীতে বিপর্যস্ত অর্থনীতি টেনে তুলতে কেউ কিস্তি পরিশোধে ব্যর্থ হলেও তাকে খেলাপি হিসেবে দেখাতে পারেনি ব্যাংকগুলো। এতে নতুন করে বাড়েনি খেলাপির পরিমাণ। স্বপ্নদিত হয়ে গেল এক বছরে কেউ কেউ রিশিডিউল করার ফলে ডিসেম্বর শেষে প্রায় 6,000 কোটি টাকা কমে খেলাপি ঋণ দাঁড়িয়েছে 88,734 কোটি টাকা, যা মোট ঋণের 7.66%। কেন্দ্রীয় ব্যাংকের হিসেবে বর্তমানে ব্যাংক খাতে মোট বিতরণকৃত ঋণের পরিমাণ 11,58,000 কোটি টাকা। এক বছর ঋণ আদায় থমকে থাকলেও পরিচালন ব্যয় থেমে নেই। আবার নতুন করে ঋণ প্রদানেও নানা হিসেব নিকেশ কষতে হচ্ছে ব্যাংকারদের। সব মিলে ঋণের কিস্তি উদ্ধারে এখন মরিয়া ব্যাংক কর্তারা। বাংলাদেশে যে ব্যাংকের যে অবস্থার মধ্যে সবচেয়ে বড় যে খরচ, সেটা হচ্ছে বেসিক্যালি এনপিএলটা কমাতে হবে, এবং সেই জন্য তারা বিভিন্ন ব্যাংক রিকভারি ইউনিট করেছে, লিগ্যাল ডিপার্টমেন্টকে ফোর্স করেছে, এবং সেইভাবে কাজ করতে হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, কাগজে কলমে খেলাপি ঋণ কম দেখাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। প্রকৃত চিত্র হচ্ছে যে প্রায় 2 লক্ষ কোটি টাকার উপর ঋণ এই বিভিন্ন কারণে অনাদায়ী হয়ে আছে। সেটা তারা যারা ঋণ নিয়েছেন তারা সেই ইনস্টলমেন্টগুলো শোধ করে নাই, তারা সরকারের সুযোগটাকে ব্যবহার করেছেন। তাদের সংখ্যা হচ্ছে আমাদের মোট ঋণের প্রায় 23%। খেলাপি উদ্ধারে বড় বাধা মামলা জট। ব্যাংক খাত নিয়ে কাজ করা এই আইনজীবী বলছেন, মামলা দ্রুত নিষ্পত্তি হলে অস্বস্তি কাটবে ব্যাংকগুলোর। নিচের কোর্টে আমাদের অনলি 3,000 জাজেস, আমাদের কেসেস হলো 31 লাখ, এটা বিফোর কোভিডের সময়ের ডাটা, এবং আমাদের হাইকোর্টে অনলি 96 জাজেস, এটা বিফোর কোভিডে, এবং সেখানে আপনার অ্যারাউন্ড 6 লাখ কেসেস। আইনেরও পরিবর্তন করতে হবে এবং আমাদের ইকোসিস্টেমেরও পরিবর্তন বা এখানে অন্যভাবে সাজাতে হবে। সর্বোপরি ঋণ আদায়ে দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন বলেও মত বিশেষজ্ঞদের। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। সংবাদের নিচ্ছে আরেকটা বিরতি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত সংবাদে। আন্তর্জাতিক প্রসঙ্গ। মিয়ানমার সরকারকে $4,22,00,000 আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAID। তবে দ্বিপক্ষীয় কর্মসূচির আওতায় দেশটির জনগণের জন্য $6,90,00,000 যে আর্থিক সহায়তা রয়েছে তা অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার এক বিবৃতিতে USAID জানায়, মিয়ানমার সরকারের প্রয়োজন ছিল এই অর্থ, কিন্তু সামরিক অভ্যুত্থানের পর দেশটির কর্মসূচি পুনর্মূল্যায়ন করে এই সহযোগিতা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বিবৃতিতে আরও বলা হয়, মিয়ানমারের সামরিক বাহিনীকে সহায়তা করার বদলে দেশটির সুশীল সমাজকে সহায়তা করতে এবং তা জোরদার করতে এসব তহবিল সরিয়ে নেওয়া হবে। এদিকে সূচির মুক্তি এবং জান্তা সরকারকে অপসারণের দাবি জোর বিক্ষোভ শুরু হয়েছে মিয়ানমার জুড়ে। এর মধ্যে দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় মাওলামিনে শহরে
পুলিশ ও বিক্ষোভকারীদের শুক্রবার সংঘর্ষের ঘটনা ঘটে। রেড ক্রসের তথ্যানুসারে এই ঘটনায় অন্তত 3 জন আহত হয়েছে। খেলার খবর। ঢাকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফলো অনে শঙ্কা নিয়ে তৃতীয় দিন ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবরে তাদের স্কোর দাঁড়িয়েছে 5 উইকেট 147 রান। দিনের শুরুতে মুশফিক অর্ধশতক তুলে নিলেও ইনিংস লম্বা করতে পারেনি মিঠুন। 15 রান করে কর্নওয়েলের শিকারে পরিণত হন তিনি। এর আগে ওয়েস্ট ইন্ডিজের 409 রানের জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনে ব্যাটিং বিপর্যয়ের পরে টাইগাররা বিনা রানেই আউট হন সৌম্য সরকার। ব্যর্থতার পাল্লা ভারী করেন শান্ত। মাত্র 4 রানে অনুসরণ করেন সৌম্যর পথ। দলের বিপর্যয়ের প্রতিরোধ গড়তে ব্যর্থ মুমিনুলের ব্যাটও। এরপর তামিম 44 রানে ফিরলে 4 উইকেটে 105 রানে দ্বিতীয় দিন শেষ করে বাংলাদেশ। পেশাদার লীগ ফুটবলে নিজেদের 8ম ম্যাচে আজ শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। বঙ্গবন্ধু জাতীয় ফুটবল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল 3:30টায়। আসলে 7 ম্যাচের সবকটিতে জিতে টেবিলের শীর্ষে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা, আর 1 ম্যাচ কম খেলে 16 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ রয়েছে শেখ জামাল। বিস্তারিত প্রতিবেদনে। 2020-21 মৌসুমে দারুণ সময় পার করছে বসুন্ধরা কিংস। নতুন মৌসুমের শুরুটা চ্যাম্পিয়নদের মতোই করেছে অস্কার ব্রুজনের শিষ্যরা। পেশাদার লিগে টানা 7 জয়ে টেবিলের শীর্ষস্থান মজবুত করেছে মতিন মিয়া, তৌহিদুল আলম সবুজরা। এবারে তাদের প্রতিপক্ষ টেবিলের 2-এ থাকা শেখ জামাল ধানমন্ডি ক্লাব। দলটির বিপক্ষে মাঠে নামার আগে ব্রুজনের অধীনে নিজেদের ঝালিয়ে নিয়েছেন তপু বিশ্বনাথরা। স্ট্রেচিং, স্কিল টেস্টের পাশাপাশি শুটিংয়েও সময় দিয়েছেন ইব্রাহিম, রাহুল বেসেরা, মাসুক মিয়া জনিরা। তেমন কোনো ইনজুরি সমস্যা নেই কিংস শিবিরে। কঠিন প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার আগে তাই পূর্ণ শক্তির দল গঠনের সুযোগ থাকছে অস্কার ব্রুজনের সামনে। এদিকে দারুণ ছন্দে এগুচ্ছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবও। আসরে 6 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে টেবিলের 2য় স্থান দখলে রেখেছে শফিকুল ইসলাম মানিকের শিষ্যরা। টেবিল টপারদের ওপর চাপ অব্যাহত রাখার পাশাপাশি টেবিলে নিজেদের অবস্থান ধরে রাখতে জয়ের দিকে নজর রাখছে তারাও। তৌহিদুল ইসলাম, নিউজ 24। সংবাদের চেয়ে আবারও বিরতি, সঙ্গে থাকুন। আরেকবার স্বাগত সংবাদে। বিনোদন প্রসঙ্গ। শুধু নায়ক বা খল চরিত্রে নয়, নানা নিরীক্ষাধর্মী চরিত্র অভিনয়ের মুন্সিয়ানায় হুমায়ুন ফরিদি মুগ্ধ করতেন দর্শক হৃদয়। কীর্তিমান এই অভিনয় শিল্পী রূপালী পর্দায় বর্ণিল আলো ছড়ালেও সাদামাটা জীবনে খুঁজেছেন আশ্রয়। নাটকের সেটে সবাইকে মাতিয়ে রাখতেন। 2012 সালের 13 ফেব্রুয়ারি 59 বছর বয়সে নিভে যায় এই অভিনেতার জীবন প্রদীপ। আরো জানাচ্ছেন ফাতেমা কাউসার। তোর মতো এত স্নিগ্ধ, এত গভীর সুন্দর আর কিছু নেই। জীবন চেতনার এমন কঠিন সত্য অকপটে বলে ওঠেন কিংবদন্তি শক্তিমান অভিনয় শিল্পী হুমায়ুন ফরিদি। মঞ্চ, টিভি নাটক কিংবা সিনেমা, সব্যসাচী এক অভিনেতা ছিলেন তিনি। 3 দশকের ক্যারিয়ারে যেখানেই কাজ করেছেন সেখানেই রেখে গেছেন মেধার ছাপ। তুমি কি এখন আমাকে ভালোবাসো? হ্যাঁ, বাসি। 1952 সালের 29 মে ঢাকায় জন্মগ্রহণ করা হুমায়ুন ফরিদি ছাত্র অবস্থাতে ঢাকা থিয়েটারের সঙ্গে যুক্ত হন। এরপর ধীরে ধীরে নাটক ও ছবিতে নিয়মিত অভিনয় শুরু করেন। এই রমজান নামটার আগে বা পিছে কিছু একটা লাগা। বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত বিখ্যাত সংসপ্তক নাটকে কানকাটা রমজান চরিত্রে অভিনয়ের জন্য অসম্ভব জনপ্রিয়তা পেয়েছিলেন। এছাড়া অভিনয় করেন মঞ্চনাটক ত্রিরত্ন, কীর্তনখোলা, মুনতাসির ফ্যান্টাসি এবং কেরামত মঙ্গলে। আমার প্রিয় শিল্পী ছিল, ভালো জ্ঞান রাখতো। যে কোনো চরিত্র করার ওকে বললে সে সুন্দরভাবে চরিত্রটি করে ফেলতো। উনি একটা শট হয়তো দিলেন, যে শটটা আমার দৃষ্টিতে সেরা শট। তারপরে উনি এসে আমাকে জিজ্ঞেস করবেন
আমার শটটা ঠিক ছিল তো। এইসব ধান্দাবাজি কবে থেকে? 90-এর দশকে তিনি সিনেমার রূপালী জগতে পা বাড়ান। কয়েক দশকের কর্মময় জীবনে অসংখ্য বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করেছেন তিনি। এসব শিল্পী হারিয়ে যাওয়াটা মনে করেন যে অনেক ক্ষতি ইন্ডাস্ট্রির জন্য। সো আমি মনে করি এখনকার যারা আর্টিস্ট বা ভিলেন যেই ধরনের অভিনেতা যারা আছে, আমার মনে হয় তাদের ফরিদাবাদ ছবিগুলো দেখা উচিত। অভিনয়ের স্বীকৃতি স্বরূপ 2004 সালে মাতৃত্ব ছবিতে সেরা অভিনেতা হিসেবে পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 60তম জন্মদিনে শেক্সপিয়রের কিং লিয়ারে অভিনয়ের ইচ্ছের কথা জানিয়েছিলেন, কিন্তু সেই ইচ্ছে পূরণ হয়নি হুমায়ুন ফরিদির। তবু মৃত্যুঞ্জয়ী তিনি আছেন দর্শকদের স্মৃতির মণিকোঠায়। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। ফাগুনের আগমনী বার্তা ছড়াচ্ছে হিমেল বাতাস, দরজায় কড়া নাড়ছে ভালোবাসা দিবস। দুই মিলে ব্যস্ত সময় কাটছে ফুল চাষিদের। এই সময়ে ফুলের চাহিদা ও বিক্রি ভালো হওয়ায় সারা বছরের লাভ ক্ষতির হিসেব মেলান কৃষক। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ফুল ভালোবাসে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না বিভিন্ন দিবসে, তাই সবচেয়ে বেশি চাহিদা থাকে ফুলের। ভালোবাসা দিবস ঘিরে ঝিনাইদহে রমরমা ফুলের বাণিজ্য। ফেব্রুয়ারি মাস পড়া থেকে প্রথমে 70-60, গতকালকে একটু বেশি গিয়েছিল। পোশাকের যে বাজার ছিল 10 টাকা, 20 টাকা, 30 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে, সে তুলনায় এখন ভালো। দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয় এখানকার ফুল। দাম ভালো পেলে এবার লাভের মুখ দেখবেন বলে আশা কৃষকদের। ভালোবাসা দিবস এগুলো দাম ভালো থাকে, গেন্দার চাপ কম হলে দাম বাজার ভালো পাওয়া যায়। এখন বাজার নিয়ে কথা যদি 200-300 দেখা যায় তাহলে লাভ হবে, প্রচুর লাভ হবে। সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় 700 থেকে 800 হেক্টর জমিতে গোলাপ চাষ হয়। প্রায় 400 কৃষক বাণিজ্যিক ফুলের চাষের সঙ্গে যুক্ত। ফুল চাষ করছি, ভালোই লাগতেছে, কিন্তু করোনা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে সব কৃষক। ফুলের দাম ভালো মতন পাচ্ছে না দেখে সবাই সংসারে ঘাটতি পড়ে। একজন বাইরে বাড়িতে পারে না, লোকজন যদি বাইরে বাড়িতে পারতো তাহলে হয়তো ফুলের চাহিদাটা একটু ভালো থাকতো। ভালোবাসা দিবস সহ বিভিন্ন দিবস উপলক্ষে গোলাপ, জারবেরা ও অন্যান্য ফুলের বাড়তি যত্ন নিচ্ছেন এখানকার কৃষকরা। তবে বাগান মালিকরা বলছেন আমদানি করা প্লাস্টিক ফুলের ছড়াছড়ি নষ্ট করছে প্রাকৃতিক ফুলের বাজার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখালিতে দম ফেলার সময় নেই চাষি ও ব্যবসায়ীদের। আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন, তিনি সেখানে আছেন। আর রিপন, করোনার কারণে গেল বছর ব্যবসা ভালো হয়নি, এবার সেই ক্ষতি কতটা পূরণ হতে পারে, চাষিরা এই বিষয়ে কি বলছেন? ধন্যবাদ আপনাকে। করোনাকালীন সময়ে ফুলের বেচা কিনা ভালো হয়েছে, তবে আমরা বাজারে যেটা দেখতে পেয়েছি যে গোলাপের দামটা একটু কম। আপনি জানেন যে ভালোবাসার যে গোলাপ, সেই গোলাপের দাম আজকে কিছুটা পড়ে গিয়েছে। যে গোলাপ 15 থেকে 20 টাকা বিক্রি হয়েছিল, আজকের বাজারে আমরা দেখেছি 8 থেকে 10 টাকা বিক্রি হয়েছে গোলাপ। এবং খেতেও কিছু ফুল রয়েছে। আমরা চাষি রয়েছে, একটু চাষির সাথে একটু কথা বলবো। আপনার কাছে একটু জানতে চাই, আমরা দেখছি খেতে কিছু ফুল রয়েছে, আসলে কারণটা কি, আর বেচা কিনা বছর কেমন হয়েছে আপনাদের? আসলে ভালোবাসার প্রতীকটা তো হচ্ছে গোলাপ। তো গোলাপ জমিতে যা ছিল ম্যাক্সিমাম কাটা হয়ে গেছে, সবগুলো বিক্রি হয়নি। তো কালকের দিন পর্যন্ত খুব ফাইন রেট আমরা পাইছি। তো আজকে দামটা কেন যে পড়ে গেছে সেটা জানি না। তো আসলে করোনাকালীন তো সে কারণে হইতে পারে, এর কারণে দামটা মনে হচ্ছে কম হয়েছে। তো কালকে পর্যন্ত আমরা ভালো লাভে ছিলাম, কিন্তু আজকে মনে হচ্ছে একটু লস হবে। তো আর এই যে ফুলটা দেখছেন গাঁদা ফুল, এইটা আসলে ভালোবাসা দিবসে খুব একটা যে বেশি বিক্রি হয় তা না। এটা আমরা 21শে ফেব্রুয়ারির জন্য এই ফুলগুলো স্টক করতেছি। 21শে ফেব্রুয়ারি প্রচুর পরিমাণে ফুল বেদিতে ফুল দেওয়ার জন্য রিং বানানো হয়, সেই কারণে এটা রয়েছে। এইটা আমরা 21শে ফেব্রুয়ারি আগেই এগুলো কাটবো, এইটার কারণে এই ফুলগুলো রয়েছে। তো যে গোলাপ, যেটা ভালোবাসা দিবস আমাদের প্রতীক্ষিত একটা দিন থাকে, এই ভালোবাসা দিবসে সব ফুলেরই কম বেশি দাম থাকে। তার ভিতরে গোলাপটা সবচেয়ে আমরা বেশি দামে বিক্রি করি। গোলাপ, জারবেরা, গ্যালো ডিলাক্স। তো গোলাপের দামটা হঠাৎ করে কমে গেছে, তো আসলে বাড়বে কিনা আমি জানি না। তো যদি না বাড়ে তাহলে আমাদের লস হবে। চাহিদাটা কেমন ছিল এবছর এবং উৎপাদনটা কেমন হয়েছে? উৎপাদন তুলনামূলক যে গত বছর চাইতে এবছর বেশি হয়েছে তা না, গত বছর চাইতে এবছর উৎপাদন কম হয়েছে। কিন্তু দামটা প্রথম অবস্থায় ভালো ছিল, কিন্তু এখন অনেকটা দাম কম, মানে বেশ খানিকটা দাম কম হয়েছে। আপনারা কি দাবি করেন সরকার কিংবা কর্তৃপক্ষের কাছে? কি
আসলে আমি গভর্নমেন্টের কাছে সবসময় চাইবো যে স্বাস্থ্যবিধি মেনেই যেন আমাদের এই 21শে ফেব্রুয়ারি এবং ভালোবাসা দিবসটা যাতে আমরা একটু পালন করতে পারি। আসলে পালন না করলে আমরা তো ফুলটা ভালো দামে বিক্রি করতে পারবো না, এটাই হচ্ছে মূল বিষয়। আমি গভর্নমেন্টের কাছে দাবি করি যে স্বাস্থ্যবিধি মেনেই যেন আমাদের অনুষ্ঠানগুলো একটু পালন করার সুযোগ করে দেয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুনছিলেন যে দিবস কেন্দ্রিক যে ফুল বেচা কেনা, সেই বেচা কেনাও চলছে এবং অন্যান্য সময়েও কিন্তু ফুল বেচা কেনা হয়। তো সব মিলে এই ছিল ফুলের রাজধানী খ্যাত গদখালি থেকে আমার কাছে সর্বশেষ পিসি স্টুডিওতে আপনার কাছে। রিপন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ফুলের ব্যবসায়ীদের খোঁজ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রিপন। সংবাদে এই ছিল আয়োজন, সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।